Citizens' views. where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি গোলাম রব্বানী রাজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠানে। আজকের বিশেষ আয়োজনে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চাই। এটাকে সবাই বলে সংবেদনশীল একটি ইস্যু, কিন্তু এটা আমাদের দেশের এবং জাতীয়তাবাদের কোশ্চেন। এটা আমাদের দেশের সার্বভৌমত্বের একটা প্রশ্ন। সুতরাং যেখানে সার্বভৌমত্বের প্রশ্ন আসে, সেটা কখনোই সংবেদনশীল কিংবা সেন্সিটিভ ইস্যু হতে পারে না। এটা সবাই এবং সবার মুখে মুখে সকল 18 কোটি বাংলাদেশি এটা নিয়ে আলোচনা করা উচিত এবং একটা সমাধানের পথ বের করা উচিত বলে আমি মনে করি। সাম্প্রতিক ঘটনার যে সূত্রপাত একটি ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে, এবং সেই ইস্যুকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম এলাকা যে আগুন জ্বলছে, যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পিছনে কি আছে, কারা আছে, এই সব বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা আমরা করব। এখানে আজকের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক প্যারিস থেকে মোহাম্মদ মাহবুব হুসাইন, মানবাধিকার কর্মী। আছেন ইঞ্জিনিয়ার থয়চিং মং চাক, সদস্য সচিব সিএইচটি সম্প্রীতি জোট, বাংলাদেশ থেকে জয়েন করেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনাব জাফরুল হাসান এবং আন্তর্জাতিক প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম মানবাধিকার ও নীতি বিশ্লেষক, প্যারিস থেকে জয়েন করেছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য। মাহবুব ভাই। ধন্যবাদ রাজা ভাই, আপনাকে এই আজকের এই গুরুত্বপূর্ণ একটি ডিসকাশনে আমাদের দাওয়াত করার জন্য, এবং অনুষ্ঠান যারা দেখছেন তাদের, দেশে বিদেশে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। এবং যারা আজকে আমার সহ আলোচক, বিশেষ করে চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ার থয়চিং মংশাক এবং প্যারিস থেকে জাফরুল হাসান, আমি তাদেরকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। থয়চিং মং, প্লিজ। আসসালামু আলাইকুম। লুচো ওয়াসাবা নাইমা, অনেকদিন পরে আসলে আপনাদের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে, এবং আমাকে আমার দেশের পক্ষে কথা বলার জন্য একটু সুযোগ করে দিয়েছেন। এই জন্য দর্শকদের এবং যারা অর্গানাইজ করছেন, মিডিয়া পার্সন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাফরুল ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আপনার চ্যানেলে যারা দেশে বিদেশে যারা দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর আমার যে সহাল সান্নিধ্যে থেকে কিছু কথা বলতে পারবো দেশের প্রয়োজনে, আমাদের অঞ্চলের সার্বভৌমত্বের রক্ষের। দর্শক মন্ডলী, আমরা জনাব মাহবুব হোসেন সাহেবকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। মাহবুব ভাই, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে যে সামাজিক মাধ্যমে আমরা জানতে পারছি যে একটি ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে যে পার্বত্য চট্টগ্রাম এলাকা উত্তেজিত এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে, এ বিষয়ে আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন এই পরিস্থিতিটাকে? ধন্যবাদ রাজা ভাই আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে আনার জন্য। আমি প্রথমেই খাগড়াছড়িতে যে মারমা কন্যা ধর্ষণ হয়েছে গত 23শে সেপ্টেম্বর, এই ধর্ষণের ঘটনার প্রথমে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং পাশাপাশি যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায়, ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে দৃশ্যমান শাস্তি দেওয়া উচিত, এবং বিচারটাকে এনশিওর করা দরকার। এবং আমি মনে করি যে এই ধরনের ঘটনা যাতে সামনে না ঘটে, সেজন্য সরকার এবং স্থানীয়ভাবে যারা আছেন তাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটা নিশ্চিত করা উচিত বলে আমার মত। রাজা ভাই, পার্বত্য চট্টগ্রামের এই 3টি জেলা, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি, এটা কিন্তু আমাদের 56,000 বর্গমাইল বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং এটা আমার দেশ, আমার ল্যান্ড। আমি প্রথমে যেটা আমি পার্সোনালি বলতে চাই যে 1947 সালে 14 আগস্ট যখন পাকিস্তান হলো, সে পাকিস্তানের সময় যেই পূর্ব পাকিস্তানের টেরিটরি, সেটাই কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতার মধ্য দিয়ে কিন্তু সেটাই কিন্তু অক্ষত রয়েছে।
তার মানে হচ্ছে এই যে দেশ স্বাধীনতার পরে বাংলাদেশ নাম ধারণ করলাম, সে বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পার্বত্য অঞ্চল। এটা আমার ল্যান্ড এবং 56,000 বর্গ মাইলের এই ল্যান্ডের মধ্যেই আমরা যুক্ত। ওই ল্যান্ডে যারা বসবাস করে তারা যেমন বাংলাদেশি, আমরা যারা শহরে বাস করি আমরাও বাংলাদেশি। সুতরাং এখানে উপজাতি বা ইথনিক মাইনরিটি এই শব্দগুলির সাথে আমি মোটেই একমত নই। কারণ আমরা 56,000 বর্গের মধ্যে আমরা যারাই থাকি না কেন, আমরা সবাই এক বাক্যে বাংলাদেশি। এটা আমাদের প্রথমে মানে এনশিওর করতে হবে। আপনি জানেন যে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ফেসিবাদী আওয়ামী লীগের পতনের পরে অনেকগুলো মানে আপনার দাবি নিয়ে নানা রকমের বর্তমান টিম গভর্নমেন্টকে ব্যাহত করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, আমি মনে করি যে তারই ধারাবাহিকতার একটি অংশ হচ্ছে চট্টগ্রামের এই ঘটনা। আপনি দেখবেন যে একটি কিশোরী ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ করেছে কিন্তু আপনার ওই উপজাতি আরেকটা গ্রুপ। এখানে কিন্তু বাঙালিরা কিন্তু ধর্ষণ করে নাই। না, কিংবা এখানে এখানে মাহবুব, আপনার জ্ঞাতার্থে একটু বলে রাখি, সেটা হলো যে এই ঘটনার যে তদন্ত চলছে, সেই তদন্তে কিন্তু এখনো পর্যন্ত 100% প্রমাণিত হয় নাই যে ধর্ষণের ঘটনা আসলে ঘটেছে। না, ওকে, আমি ধরে তো নিলাম যে আপনি ধর্ষণ করা। আপনি যে কনফার্ম করলেন এবং আপনি যে নিন্দা জানালেন, এর জানানোর আগে মানে কনফার্ম হওয়া দরকার যে আসলে ঘটনাটা ঘটেছিল কিনা, এবং কারা জড়িত ছিল। এটা একটা সম্পূর্ণ, অনেকেই বলছেন যে এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্র। সো এইটার আমি পূর্ণাঙ্গ রাজা ভাই, রিপোর্ট না আমি আসা আমি পর্যন্ত আমরা যুক্তির কোনো কারণে ধরে তদন্ত নিলাম পাচ্ছি যে না। ধর্ষণ হয়েছে। জি। আমি ধরে নিলাম যুক্তির কারণে বললাম ধর্ষণ হয়েছে। এবং হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে এটা এখন তদন্ত চলছে, কিন্তু তারপরও যারাই করেছেন সেখানে কোনো বাঙালি বা মুসলমান নাই। যখনই দাবি উঠছে দেখেন সেখানে প্রথমেই দাবি করা হচ্ছে যে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। তো বিচারের সাথে সেনাবাহিনীর সম্পর্কটা কি প্রত্যাহার সম্পর্ক কি, তাই না? এবং এই যে বিষয়গুলো আছে, মোট কথা হচ্ছে আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্র আমাদের রাষ্ট্রীয় সংহতির মধ্যে এক ধরনের আঘাত করার জন্য একটা গভীরতর ষড়যন্ত্র। এবং এর সঙ্গে আমাদের পাশের রাষ্ট্র ভারত ইনভলভ, কারণ ভারতের টোটালি একটা মানে এখানে ফান্ড তারা দেয়, যে ফান্ডের মাধ্যমে সশস্ত্র বাহিনীর মাধ্যমে, শান্তি বাহিনী বলেন যাই বলেন, যারা এই কথা কাজগুলি করে তারা সবাই একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকে এবং এর মধ্যে দিয়ে তারা টোটাল মানে পাহাড়কে তারা অশান্ত করে তোলে। এবং আমি মনে করি যে এটা এক ধরনের মানে আমাদের ভূখণ্ডকে একটা বিভাজিত করার জন্য, অর্থাৎ ভাগ করার যে একটা গভীরতর ষড়যন্ত্র, যারা ইতিমধ্যে বা ইতিপূর্বে যারা আমাদের রাষ্ট্রকে নানাভাবে আপনার হয়রানি করেছে এবং নানাভাবে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরই একটা ষড়যন্ত্র বলে রাজা ভাই আমি মনে করি। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমি ইঞ্জিনিয়ার থয়মি চিংমং, আপনার কাছে আসতে চাই। সেটা হলো যে আপনি পার্বত্য এলাকার নাগরিক হিসাবে মাঠের বাস্তব চিত্রর খবরাখবর পাচ্ছেন। সো জাস্ট আপনি এই সময়কার বাস্তব চিত্রটা মানে কি দেখতে পাচ্ছেন, এবং আহ, আসলে ঘটনাটা ঘটেছিল কিনা, আপনার নিজস্ব সোর্স থেকে কোন ধরনের নিউজ কিংবা কোন ধরনের খবরাখবর আপনার কাছে আছে, এই বিষয়টা যদি আপনি একটু মানে শুরুতেই এটা ব্যাখ্যা করতেন, তাহলে পরবর্তী আলোচনায় আমরা আসতে পারতাম। ধন্যবাদ দর্শকদের। যারা দেখবেন আপনারা একটু আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, কারণ আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এটা কোনো ইন্ডিয়ার না কিংবা মায়ানমারের অংশ না। সেক্ষেত্রে এটাকে যারা বিচ্ছিন্ন করতে চায়, আর তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমি আসলে কথা বলে আসছি, এবং আমার সাথে আরো অনেকেই আছেন। তাদের হয়ে যাতে করে আমাদের কথাগুলো বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের মাঝে যাতে আমরা পৌঁছে দিতে পারি। আমরা যে এক দেশীয় মানুষ, আমাদের জাতীয়তাবাদ যে একটা বাংলাদেশি, এই চেতনায় যাতে আমরা উজ্জীবিত হতে পারি, এই জন্য আপনারা একটু শেয়ার করবেন। দেখুন, আমাদের পার্বত্য চট্টগ্রামে, আমি রিসেন্ট ঘটনার কথা আমি পরে বলছি, আমাদের পার্বত্য চট্টগ্রামে চুন খসলেও সাম্প্রতিক দাঙ্গা হয়। এই দাঙ্গার কারণটা কি? আমি যদি আপনাকে বলি যে আমরা জন্মের পর থেকে কিন্তু আমরা সাম্প্রদায়িক কিংবা উগ্র হয়ে জন্মগ্রহণ করি নাই, কিংবা আমরা যখন হাঁটতে শিখেছি, আমরা যখন কথা বলতে শিখেছি, তখনও কিন্তু আমরা উগ্র ছিলাম না। প্রাইমারি স্কুলে যখন আমরা লেখাপড়া করি, এটা বাঙালি বলেন কিংবা অবাঙালি বলেন, আমরা প্রত্যেকে কিন্তু একসাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিয়ে আমরা লেখাপড়া করেছি একটা স্কুলে। যে শিক্ষক আমাদের শিক্ষা দিয়েছেন, সে শিক্ষক কিন্তু অনেকে বাঙালিও আছেন, আবার অবাঙালিও আছেন।
তো ওই শিক্ষক তো আমাকে কখনো বলেন নাই যে এই বাঙালি এর সাথে এভাবে ট্রিট করতে হবে, না সে অবাঙালি ওর সাথে এভাবে ট্রিট করতে হবে, এটা তো আমাকে শেখায় নাই। তাহলে কেন আমরা এই যে যত বড় হচ্ছি তত আমরা দেশের পক্ষে কথা, মানে দেশের জন্য এবং নিজেদের জাতিসত্তার জন্য কি তথা এই পৃথিবীর মানব জাতির জন্য কল্যাণকর কিছু চিন্তা করার কথা। কিন্তু আমার পাহাড়ের ক্ষেত্রে দেখেন, এটা বাঙালি বলেন আর অবাঙালি বলেন, আমরা যত বেড়ে উঠছি তত আমরা উগ্র হচ্ছি। হাই স্কুলে উঠার পরে উগ্রতা শুরু হয়, এরপরে কলেজে এসে এটা আরেকটু চাঙ্গা হয়, এবার ইউনিভার্সিটি গিয়ে এটা চরম আকার এটা ধারণ করে। ইঞ্জিনিয়ার পরবর্তীতে ইঞ্জিনিয়ার কর্মক্ষেত্রে গিয়েও ইঞ্জিনিয়ার ছয়, পরবর্তীতে আপনি যদি কর্মক্ষেত্রে গিয়েও সাম্প্রতিক জি সাম্প্রতিক এই ঘটনার বর্তমান বাস্তব চিত্রটা একটু বলতেন। জি, আমি আসছি জি। যে আপনার কর্মক্ষেত্রে গিয়েও এটা কিন্তু চরম আকার ধারণ করে, এরা বিভিন্ন ধরনের ফান্ডিং করে, আহ বিদেশি ফান্ড তো আছেই। তো দেখেন যে ঘটনা ঘটেছে, আমি যদি ধরে নেই যে ধর্ষণটা হয়েছে সত্য, এটা হয়েছে কি হয়নি এটা আইনি ভাবে এখনো স্বীকৃত না। এজন্য সোশ্যাল পরিষ্কার না। মিডিয়াতে যেটা আসছে, আমি প্রেক্ষিতে আমি বলি যে যদি আমি ধরেও নিই যে ধর্ষণ হয়েছে, তো ধর্ষণ হলে ধর্ষণের বিচার আপনিও চাইতে পারেন, আমিও চাইবো, আমরা সবাই চাই যে ধর্ষণ একটা অনুচিত কাজ। এটা একটা ছোট শিশুকে ধর্ষণ করা হয়েছে, এটা তীব্র নিন্দা আমরা সবাই জানি। কিন্তু আমি যে বিচার চাইবো, বিচার চাওয়ার একটা মাধ্যম থাকে, একটা ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়ার ভিতরে থেকে আপনাকে বিচার চাইতে হবে। যেমন আপনার কুমিল্লার টনিকে হত্যা করা ধর্ষণ হত্যা করা হয়েছে, আমরা সারা দেশের মানুষকে আমরা বিচার চাইনি, আমরা বিচার চেয়েছি। আমরা এটাও বলেছি যে সেনা ক্যান্টনমেন্টের ভিতরে কিভাবে একটা মেয়ে র্যাপ হয়ে তাকে কিভাবে হত্যা করা হলো, আমরা সবাই বিচার চেয়েছি না? এই অবশ্যই। বিচার থাকতে পারে, কিন্তু আপনি যখন বিচার চাইতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান তুলবেন, তাহলে এটা তো আসলে বিচার চাওয়া হলো না। তার মানে আপনার বিচার চাওয়ার পিছনে কোনো আপনার উদ্দেশ্য নিশ্চয়ই আছে। কোনো উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটাকে স্পষ্ট আপনি প্লে কার্ডে বলছেন, সেনা হটাও পাহাড় বাঁচাও। তাহলে সেনাবাহিনী তো ওখানে কি ধর্ষণ করে নাই? না, সেখানে যদি সেখানে আরেকটা কথা, আরেকটা না, বক্তব্য এসছে ওই আমি আমি ছেলেদের। আমি একটু শেষ করি। কোন সেনা কর্মকর্তা কিংবা কোন সেনা জওয়ান যদি এই ধর্ষণটা করতেন, তাহলেও জোর গলে আমরা বলতাম না ঠিক আছে এই প্লে কার্ডটা ঠিক আছে, যেহেতু সেনাবাহিনী এই কাজটা করেছে, পার্বত্য চট্টগ্রামে এই ছোট 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 জাতিগুলো অস্তিত্ব রক্ষার্থে কিংবা তাদের এথনিক পরিচয়টা সুরক্ষার্থে এই স্লোগানটা তোলা যেতে পারে। কিন্তু এখানে তো কোনো সেনা কর্মকর্তা করেনি। তাহলে যিনি করেছেন তার বিরুদ্ধে আমাদের স্লোগান তোলা যেতে পারে, ধর্ষকের বিচার চাই, ধর্ষকের সর্বোচ্চ ফাঁসির কাছে প্রকাশ্যে ফাঁসি চাইতে পারি আমরা, এ ধরনের করতে পারি। কিন্তু দেখেন কিছুটা হইল না। এই যে আপনার জয়া চাকমা রিপোর্ট দিয়েছে, এটা তো কোনো বাঙালি ডাক্তার রিপোর্টটা করেন নাই। এটা যদি কোনো বাঙালির ডাক্তার রিপোর্টটা করতেন, তাহলে কিন্তু বলতেন দেখাও সরকারি ক্ষমতাকে ব্যবহার করে এই রাষ্ট্রেও বাঙালি জাতি আমাদের উপর দায় চাপিয়ে দিয়েছে। এই দায়টা চাপাতে পারছে না বলে আজকে জয়া চাকমাকে নিয়ে নানা ধরনের ট্যাগিং করে তাকে আপনার হ্যারাসমেন্ট করা হচ্ছে, যেমনটা আমাকে করা হয়। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, আমি যেটা মনে করি আমার সোর্সের মাধ্যমে পাওয়া এবং বিভিন্ন ওই যে আপনার প্রকাশিত হওয়া ইনফরমেশন সবকিছু মিলিয়ে আসলে এই ঘটনা সত্য না, এটা মিথ্যে। এটা জাস্ট একটা মাধ্যম মাত্র। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে হবে, অস্থিতিশীল করার জন্য একটা মাধ্যম ব্যবহার করেছে। অনেক ধন্যবাদ থয় চিং মং। পরবর্তী আলোচনায় আবার আসছি। জাফরুল ভাই, আপনার কাছে আসতে চাই। সেটা হলো যে এই যে সাম্প্রতিক যে ঘটনা, এই ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে, এই ঘটনায় আন্তর্জাতিকভাবে কি কোনো প্রভাব পড়বে বলে মনে হয় আপনার? আপনি আপনি কি মনে করেন, যেহেতু আপনি আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে, সো এ বিষয়ে কোনো ইস্যু, মানে এই ধরনের কোনো ইফেক্ট পড়েছে কিনা, কিংবা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা আন্তর্জাতিকভাবে, সেটা একটু জানতে চাই। এটা এটা আন্তর্জাতিক পর্যায়ে অলরেডি এফেক্ট হচ্ছে, বা আগেও এই যে সমস্যাগুলো, যে দ্বন্দ্ব, ষড়যন্ত্র বা অন্যান্য যে একটা গ্রুপ আরেকটা গ্রুপের বিরুদ্ধে গিয়ে যত ধরনের মন্ত্রণা কলাকৌশল তারা অ্যাপ্লাই করেছিল, সবকিছুই আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই একটা অংশ। পাশাপাশি এটা অভ্যন্তরীণ, আমাদের আঞ্চলিক যে সমস্যাগুলো, এগুলো শুধু অঞ্চলেই থাকে না, এগুলোর
প্রত্যেকটা ঘটনার পিছনে বাহিরের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার, তারপর কিছু চায়নার এবং মায়ানমারের সম্পৃক্ততা অনেক বেশি। আর তাদের থেকে সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা তাদের থেকে আমাদের দেশে সবচেয়ে যেটা সবচেয়ে ভয়ানক যে বিষয়টা, অহরহ অজস্র খুব হাই ভলিউমের অস্ত্র ঢুকছে, গোলাবারুদ ঢুকছে, যেটা মোটামুটি সবাই জানে। তো আন্তর্জাতিকভাবে এফেক্ট হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের অঞ্চল যত ষড়যন্ত্রমূলক যত ধরনের মন্দে যখন জড়াবে, বাহির থেকে তারা রসদগুলো সাপ্লাই দেয়, পাশাপাশি তারা বিভিন্ন ন্যারেটিভ যখন তৈরি হয়, যে সশস্ত্র সংগঠনগুলো বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, তারা ওই ন্যারেটিভের উপরে, ওই পয়েন্টের উপর তারা বিভিন্ন স্টেপ নেয় ফর ইন ফিউচার এর কলা কৌশল ঠিক করার জন্য। যেমন ধরেন, আপনি বললেন যে ধর্ষণটা হয়েছে, ধর্ষণ হয়েছে, রচিত হয়েছে, তাদের এই ধর্ষণের প্রতিবাদে তারা প্রথমে নেমেই তারা বলছে সেনা হটাও। বাঙালিকে বাঙালিও তো বলে না, তারা একটা ন্যারেটিভ, এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে যে সেটেলার হটাও, এই পাহাড় আমাদের। তো একটা কথা, যখন বাংলাদেশের অন্যান্য প্রদেশে যখন হয় বা স্থানে যখন হয়, তখন কিন্তু এই ধরনের ন্যারেটিভগুলো অন্য জায়গায় কখনোই আমরা করি না, সাধারণ মানুষরা। কিন্তু পাহাড়ে এটা হয়, ন্যারেটিভ সেটেলার শব্দটা আর আদিবাসী শব্দটা, এই দুইটা পাহাড়ের অভিশাপ। এই দুইটা শব্দকে ভারত আমাদের বিরুদ্ধে সব মন্ত্রণা করে যাচ্ছে, কূটকৌশল করে যাচ্ছে। পাশাপাশি আমেরিকা বলেন, চায়না বলেন, মিয়ানমার বলেন, বা যে কোনো দেশই, কারণ আমাদের যে স্বার্থটা আমাদের দেখতে হবে, আমাদের সরকারকেই দেখতে হবে, রাজনীতিবিদদেরই দেখতে হবে। আমাদের যদি কোনো খারাপ, যদি কোনো ইমব্যালেন্স, যদি সিচুয়েশন থাকে, বা বহিঃশক্তি সেই সুযোগ নিবেই, এটা ন্যাচারাল। তাদের ক্ষেত্রে, তাদের ইকোনমিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, যে কোনো যে দেশগুলো পার্শ্ববর্তী বা দূরবর্তী, সবাই এটা নিবে, এটা স্বাভাবিক। সো আমি আপনার প্রশ্নের উত্তর সরাসরি বলি যে এটা অবশ্যই বাহিরের হস্তক্ষেপ আছে এবং কি ভালো এফেক্ট হচ্ছে। অনেক ধন্যবাদ জাফর ভাই, মাহবুব ভাই। আজকের এই বিশেষ আলোচনায় মূলত আমরা বিশেষ করে ইঞ্জিনিয়ার থয় মিং চিং মং, ওনার বক্তব্যটাই বেশি শুনতে চাই। আপনাকে শুধু মানে আমি এখন একটা বিষয় জানতে চাই আপনার কাছে, সেটা হলো যে যে মানবাধিকার সংস্থাগুলো, বিশেষ করে বাংলাদেশে যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নিয়ে কাজ করে, এই মানবাধিকার সংস্থাগুলো কি আসলে পার্বত্য চট্টগ্রামে একটি ঐক্য এবং পাহাড়ি বাঙালি আমরা যেটাই বলি না কেন, সবাইকে নিয়েই কাজ করে, নাকি শুধুমাত্র একটা বিভেদ সৃষ্টির জন্য কাজ করে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সম্প্রতি বামপন্থী সংগঠনগুলো বাংলাদেশে, এবং আনু মোহাম্মদের, আপনি জানেন আনু মোহাম্মদের ওনার একটা বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে, এবং মনে করা হয় যে বামপন্থী সংগঠনগুলো বাংলাদেশের শুরু থেকেই সেই আপনার 1972-এর পরে থেকেই শেখ মুজিবকে যে বাকশালী হয়ে উঠতে সাহায্য করা থেকে শুরু করে, এক নায়ক হয়ে ওঠা থেকে সাহায্য করা থেকে শুরু করে, এরা কি আসলে বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা দেশের পক্ষে কাজ করে? আপনি সাম্প্রতিক আনু মোহাম্মদের বক্তব্যটাও একটু উদ্ধৃতি করতে চাই। তো এ ব্যাপারে আপনি কি মনে করেন মানবাধিকার? রাজা ভাই, আপনাকে তার আগে আমি একটু যুক্ত করতে চাই ইঞ্জিনিয়ার খোয়াই চিং মং শাক, তিনি যে কথা বলেছেন তার সাথে আমি অবশ্যই একমত। যে যেহেতু উনি ওখানে পাহাড়ে থাকেন, মানে সবচেয়ে আমাদের চাইতে, আমরা যে দূরবস্থান করছি, আমরা তো পত্রপত্রিকা দেখে একটা চিন্তা করি, কিন্তু ওনারা তো অলরেডি ওখানেই অ্যাভেল আছেন, সুতরাং তার কাছে বেশিরভাগ তথ্য থাকার কথা। তো উনি যেটা বলেছেন যে যেটা ঘটেছে এটা একটা মিথ্যা ঘটনা, যদি মিথ্যা ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের
ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করা দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি জানেন যে মানবেন্দ্র নারায়ণ লারমা এই যে সংগঠনটা করেছিল 1973-তে, তার নাম ছিল জনসংহতি সমিতি, যেটা করেছিল, এটা কিন্তু বামপন্থী সংগঠন, এবং এটা কিন্তু বামপন্থীদের দ্বারাই কিন্তু সুতরাং বাংলাদেশের বামপন্থীরা তাদেরকে যে ধারণ করবে, এটা স্বাভাবিক রাজা ভাই। এখন দেখবেন যে পাহাড়ে যখনই যা কিছু ঘটে, তখন দেখবেন যে এই বামপন্থীরা কিন্তু ওই যে মানে যারা ওই মানে আদিবাসী শব্দটা, এটা তো একটা ষড়যন্ত্র, স্যাটেলাইট শব্দটা এটা একটা ষড়যন্ত্র। আমাদের এই ভূখণ্ডে আদিবাসী বলতে আমরাই, সবাই আমরা আদিবাসী, বাংলাদেশিরাই কিন্তু মূলত আদিবাসী, তাই না? এবং এখানে সেটেলার, ওখানে মানে জিয়া রহমানের সময় যারা সেখানে অবস্থান করছেন, বাড়িঘর করেছেন, আমার ল্যান্ডে আমি কোথায় বাড়ি কিনবো, কোথায় ঘর কিনবো, কোথায় জায়গা কিনবো, সেটা আমাদের, এটা আমার নাগরিক অধিকার, তাই না? সুতরাং এই সেটেলার শব্দটা কিন্তু এক ধরনের ষড়যন্ত্র। এখন রাজা ভাই, স্বাভাবিকভাবেই আপনার বামপন্থীরা সবসময় কিন্তু দেখবেন যে ওদের পক্ষেই কথা বলে, যারা আজকে জনসংহতি সমিতি বা ওদের যে সশস্ত্র বাহিনী যেটা করেছিল, শান্তি বাহিনী, এদের পক্ষে কিন্তু তারা ইনি বিনি কথা বলে। জাফর যে কথা বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত, যে এইখানে শুধুমাত্র ভারত শুধু না, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যারা এখানে এক ধরনের একটা আলাদা রাষ্ট্র করার জন্য সেই লং টাইম থেকে, এই জুমল্যান্ড বলেন, তা ফাদার টিমও এক ভদ্রলোক ছিলেন, তিনি সেখানে দীর্ঘদিন সেখানে ছিলেন, এবং তার মূল কাজ ছিল কিন্তু এইভাবে ওখানে এক ধরনের মানে আলাদা জুমল্যান্ড তৈরি করা একটা ষড়যন্ত্র। তারপর দেখবেন সেখানে নানাভাবে শান্তি বাহিনীর পাশাপাশি কিন্তু আরো অনেক সংগঠন সৃষ্টি হয়েছে। ভারত তো, ইন্ডিয়া তো নানা র র কিন্তু দেখবেন সবসময় যে বাংলাদেশে যে আওয়ামী লীগকে সাহায্য করছে, আবার পাশাপাশি জাসদ নামের একটা সংগঠন তারা সৃষ্টি করছে রয়ের ফান্ডে, তাই তো? তো ওখানে দেখা যাবে যে পাহাড়েও এইভাবে আপনার জনসংহতি সমিতি, আরো অনেক সংগঠন, এখন তো ইউটিডিএফ কি সংগঠন হয়েছে, মানে জনসংহতি সমিতি থেকে শুরু করে আর 4টা ফ্রন্ট এখানে তৈরি হয়েছে, তাই না? এবং সবাই কিন্তু আপনি দেখবেন যে ওই একই ধারায় কিন্তু তারা মানে ঘুরপাক খাচ্ছে। তার মানে এবং আমি আপনাকে একটা তথ্য দিতে চাই, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে যারা কাজ করে বাংলাদেশ থেকে যায়, তারা কিন্তু এদেরই অংশ। এই বামপন্থীরাই কিন্তু বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মানবাধিকার রাইট, সংস্থাগুলোতে যায়, রাইট। যেখানে এবং এখানকার প্রকৃত চিত্র এবং এখানকার প্রকৃত কনসেপ্টটা আন্তর্জাতিকভাবে কিন্তু আসলে মানে অ্যাড হয় না তাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে। হ্যাঁ, এই সম্প্রতি আপনি প্যারিসে জাফর বলতে হবে, সন্তুল আমার নাতি না, সে আসছিল এখানে, এবং আসার পরে এখানে আমি দেখলাম যে এখানে প্যারিসে যারা বামপন্থী সংগঠন আছেন, তারপরে নানা রকমের কাজ করে এনজিও সংগঠন আছেন, তারা তাকে নিয়ে এত মাতামাতি করলেন। তার মানে কি, এই ল্যান্ডের দিকে কিন্তু শুধুমাত্র ভারত না, ভারতের সঙ্গে এলাই অনেকগুলো রাষ্ট্র এখানে যুক্ত আছে। সুতরাং আমি যেটা মনে করি, আমি পার্সোনালি মনে করি, আমার সেনাবাহিনী মনে করে যে সেখানে, সেনাবাহিনী দাবি করছে 250টা ক্যাম্প সেখানে বসানো দরকার, এবং আমি তো মনে করি শুধু ক্যাম্প না, সেখানে আরো বড় ধরনের কিছু করা যায় কিনা আমাদের সামরিক বাহিনীর মানে তত্ত্বাবধানে, যাতে করে এই পাহাড়কে শান্ত করার জন্য, শুধু শান্ত না, টোটাল সশস্ত্র মানে সন্ত্রাসীদেরকে দমন করার মধ্য দিয়ে আমার বাংলাদেশের এই যে ভূখণ্ডটাকে নিরাপদ করা এবং বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা করা যায় কিনা সেদিকে অনেক সরকারের ধন্যবাদ মাহবুব ভাই। আমি ইঞ্জিনিয়ার মিস্টার থোয়াইয়ের কাছে আসতে চাই। মিস্টার থোয়াই চিং মং, পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে ভয়, অনিশ্চয়তা এবং ক্ষোভের যে আবহ, এই আবহটা কি, এটা তো আর সাম্প্রতিক কিছু না, এটা তো দীর্ঘদিনের, তাই না? যে ক্ষোভ, ভয়, সো এই আবহাওয়া থেকে আসলে কাটাতে কিভাবে কোনো সামাজিক উদ্যোগ, অর্থাৎ আন্তর্জাতিকভাবে হোক, ব্যক্তিগত পর্যায় থেকে হোক, কিংবা রাষ্ট্রীয় পর্যায় থেকে হোক, বিশেষ করে রাষ্ট্র ছাড়া এই সমস্যার সমাধান কেউই করতে পারবে না। বাংলাদেশ রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, অর্থাৎ জনগণের পক্ষ থেকে যে সরকার, এই সরকার ছাড়া এই সমাধান কিন্তু কারোর পক্ষে কিন্তু করা সম্ভব নয়। সো এই পর্যন্ত, স্বাধীনতার পরবর্তী থেকে এ পর্যন্ত কোনো সরকারই কিন্তু কোনোভাবেই আন্তরিক ছিল না পার্বত্য চট্টগ্রামকে একটা মানে শান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। একমাত্র জিয়াউর রহমান শুধুমাত্র ওখানে একটা সম্প্রীতি, দেশের সঙ্গে একটা ভাবমূর্তি সৃষ্টি করার জন্যই কিন্তু কিছু লোকজনকে সেটেল করেছিলেন পার্বত্য চট্টগ্রামে। এই সেটেল করার পিছনে জিয়াউর রহমানের একটা দীর্ঘ, একটা লম্বা একটা উদ্দেশ্য ছিলেন, অর্থাৎ লং টার্ম একটা পরিকল্পনা ছিল, যে পার্বত্য জনগোষ্ঠী যাতে নিজেদেরকে একা মনে না করে, অর্থাৎ বাংলাদেশিরা তারা যাতে নিজেদেরকে বাংলাদেশি মনে করে এবং বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত মনে করে। যে কারণের জন্যই কিন্তু এটা কিন্তু কোনো দখলদারিত্ব ছিল না, এটা ছিল কিন্তু একটা সম্প্রীতির একটা বাঁধন। এই যে মানে সেটেলার যাদেরকে বলা হয়, ওখানে বাঙালিদেরকে পুনর্বাসন করা। আমি আসলে একটু অনুরোধ করব যে আমরা যে শব্দগুলোকে আমরা পছন্দ করি না, কিংবা যে শব্দগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই না,
এই শব্দগুলো যত আমরা অ্যাভয়েড করতে পারবো, এড়িয়ে এড়িয়ে আমরা কথা বলতে পারবো, তত মনে হয় আমাদের জন্য খুব ভালো হয়। অনেক ধন্যবাদ। যেমনটা অনেক ধন্যবাদ। সো এখন আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে এই যে ভয় অনিশ্চয়তা, এটা তো সাম্প্রতিক কোনো বিষয় না, এটা একটা দীর্ঘদিনের একটা পরিক্রমা। সো এই পরিস্থিতিতে কোন ধরনের সামাজিক এবং রাষ্ট্রীয় উদ্যোগ নিলে এইখানে একটি সত্যিকারের একটি শান্তি প্রতিষ্ঠিত হবে পার্বত্য চট্টগ্রাম এলাকাতে? দেখেন, আমি একটু সংক্ষেপে আসলে পার্বত্য চট্টগ্রামের মানুষের যে চিন্তাধারা এবং তাদের অ্যাক্টিভিটিস নিয়ে আমি একটু বলতে চাই। আমি আমাদের এই যে ভারতীয় উপমহাদেশে যখন আপনার ব্রিটিশ চলে যাওয়ার পরে পাকিস্তান এবং বাংলাদেশ নাম পাকিস্তান এবং ইন্ডিয়া নামক দুটো রাষ্ট্র তৈরি হয়। এবং পাকিস্তান হয়েছে আপনার 14 তারিখ, ইন্ডিয়া হয়েছে 15 তারিখ। 15 তারিখ এবং 14 এবং 15 তারিখের ভিতরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাংলাদেশের ভিতরে যে ভূখণ্ডটা এখন বর্তমানে আছে, এই ভূখণ্ডটা কাদের সাথে থাকবে, কোন অংশের সাথে থাকবে, এটা কিন্তু সিদ্ধান্ত ছিল না। তখন আমার এই পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটিতে যারা ছিলেন, যে জনগোষ্ঠী ছিলেন, তারা আপনার 7 সিস্টারের সাথে থাকার জন্য কিন্তু ইন্ডিয়ান পতাকা উত্তোলন করেছিলেন। এটা কোনো লুকোচুরি ঘটনা না, এটা প্রকাশ্যে, এটা সকল জায়গায় আপনি সার্চ করেন, আপনি এটা পাবেন। আমার বান্ধবন, আমার নিজ জেলা বান্ধবনে যারা ছিলেন, তারা মায়ানমারের পতাকা উত্তোলন করেছেন। কেন? মায়ানমারের সাথে আমার এই বান্দরবানের লোকজনের অধিকাংশ চলাফেরা, খাদ্যাভ্যাসে একটা মিল আছে, ধর্মগত মিল আছে। এই জন্য তারা মায়ানমারের সাথে থাকতে চেয়েছে। আর এই যে ত্রিপুরা কিংবা খাগড়াছড়ি যারা ছিল, তারা ইন্ডিয়ার সাথে থাকতে চেয়েছে, পাকিস্তানের সাথে থাকতে চায় নাই। তো এই কথা আমি বলছি এই কারণে, হয়তো অনেকে মনে করবেন তাহলে তো আমরা তখন থেকেই রাষ্ট্রদ্রোহী ছিলাম বা এদেশের পক্ষে ছিলাম না, এটা মনে করবেন না। আমাদের যেহেতু এটা এই পাকিস্তান এবং ইন্ডিয়াটা ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছে, যেহেতু আমরা বৌদ্ধ ছিলাম না, হিন্দু ছিলাম, মুসলিম কিংবা হিন্দু কোন ধর্মের মধ্যে ছিলাম না, যেহেতু 7 সিস্টারের লোকজনের সাথে আমাদের চেহারাগত কিংবা খাদ্যাভ্যাসগত মিল আছে, সেহেতু হয়তো এই অঞ্চলের লোকজন এই জন্য থাকতে চেয়েছি। কিন্তু দেখেন, খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে লজ্জাজনক বিষয় হচ্ছে, আমরা যাদের সাথে থাকতে চেয়েছি, যাকে আমি ভাই মনে করে থাকতে চেয়েছি, সে কিন্তু আমাকে ভাই মনে করলো না। আমাকে কিন্তু লাথি মেরে আমাকে পরের সাথে রেখে দিয়েছে, তার মানে পাকিস্তানের সাথে রেখে দিয়েছে। তো পাকিস্তান এবং রাষ্ট্র হওয়ার পরে যখন আপনার এরা দেখলো যে পাকিস্তানের মাঝখানে তো আমি আছি, তো ইন্ডিয়া নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। নিজেকে নিরাপদ করতে সে পাকিস্তানকে ভাগ করলেন। ওরা জানতো 47-এ ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পাকিস্তান এবং রাষ্ট্রটাকে দ্বিখণ্ডিত করা হবে। দ্বিখণ্ডিত করার পরে যে বাংলাদেশ বলেন কিংবা যে নামে হোক, আজকে আমরা যে বাংলাদেশ নামক ভূখণ্ডে আমরা আছি, এই নাম তো অন্য নামে হতে পারতো, কিন্তু বাংলাদেশ যে নামে হোক না কেন, ওই ভূখণ্ডটাকে আমার নিয়ন্ত্রণে রাখার জন্য একটা হাতিয়ার লাগে। সে হাতিয়ার হিসেবে আমার পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানকে পাকিস্তানের অংশের সাথে অ্যাটাচ করে এরা রেখে দিয়েছে। এটা হচ্ছে ঘটনা। তো দেখেন, আমি এই ঘটনা কেন বলছি, এটা কোনো বই পুস্তক কিংবা কোনো ইতিহাসের পাতাতে এটা পাবেন না, কারণ এর সিক্রেট। এটা বাস্তব বর্তমান পরিস্থিতির সাথে আপনি মিলিয়ে দেখেন, তাহলে সম্পূর্ণ আপনি ক্যালকুলেশন মিলে যাবে, রেজাল্ট পেয়ে যাবেন আপনি। আমার পার্বত্য চট্টগ্রাম আজকে উত্তপ্ত কিসের জন্য? উত্তপ্ত তাদের কারণে যে রাষ্ট্র কিনা নিজ ভাষার জন্য যুদ্ধ করে বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছে, এই দেশের রাষ্ট্রপ্রধান আমি যদি শেখ মুজিবুর রহমানকে যদি আমি ভুলও ধরি, সে কেন আমাকে বাঙালি হতে বলেছিলেন? তাহলে যিনি কিনা নিজ ভাষার জন্য যুদ্ধ করে একটা রাষ্ট্রই বানিয়ে ফেললেন, সেই রাষ্ট্রপ্রধান আর একটা ছোট জাতিগুলোকে কিভাবে সে বাঙালি হতে বলে? নিশ্চয় তাকে প্রেসারাইজ করার মাধ্যমে বলানো হয়েছে, যাতে করে এই পার্বত্য চট্টগ্রামে, এই যে বাংলাদেশ নামক ভূখণ্ডে যে জাতিগুলো আছে, এই জাতিগুলোর মধ্যে যাতে নতুন একটা ক্লেশ তৈরি করা যায়। এই ক্লেশের সূত্রপাতের জন্য শেখ মুজিবের মুখ দিয়ে আপনার বলানো হলো তোমার বাঙালি হয়ে যাও। এই যে তৈরি হলো আগুন, এই আগুনের পরবর্তীতে একটা ওরা রসদ দিয়ে 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 আমার এই যে সন্তুল আমাকে শান্তি বাহিনীকে ট্রেনিং দিয়েছে, কোথায় ট্রেনিং দিয়েছে? ভারতে, 7 সিস্টারে, ত্রিপুরায়, মিজোরামে ট্রেনিং দিয়েছে। আমার বাংলাদেশের মাটিতে তো ওরা ট্রেনিং নেয় নাই। তাহলে এখানে সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানকে ভাগ করেছে। পাকিস্তানকে ভাগ করার পরে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা হয়েছে, এই রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত বারে বারে আমাদেরকে রসদ জুগিয়ে, অস্ত্র জুগিয়ে, মানে আমার যা দরকার তা জুগিয়ে
এখানে আগুন মানে অশান্তি আগুন জ্বালিয়ে রেখেছে। এই আগুন থেকে মুক্তির উপায় কি? আমাদের মুক্তির উপায় হচ্ছে দুইটা। এক, আমাদের বাংলাদেশের সকল জনগণকে নিজে বাংলাদেশী মনে করতে হবে, সবাইকে মনে করতে হবে আমি একজন বাংলাদেশী। এই বাংলাদেশে এই যে 56,000 বর্গ মাইলের ভিতরে যারা আছে এরা সবাই বাংলাদেশী। এইটাকে যেদিন যেদিন আমরা সকলে ধারণ করতে পারবো, সেদিন আমাদের বাংলাদেশে অশান্তি থাকবে না। কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে খ্রিস্টান, এই বিভাজন যদি আমরা যাই, তাহলে আমরা শত টকশো করি, শত আপনার সেমিনার করি, শত স্লোগান মিছিল মিটিং করি, কিছু হবে না। কারণ আমরা আমরা আমাদের নিজেদের মধ্যে এক আনতে পারছি। থাকেন, আমি আমার ধর্ম নিয়ে থাকি, আপনি আপনার ঐতিহ্য নিয়ে থাকেন, আমি আমার ঐতিহ্য নিয়ে থাকি, তবে দিন শেষে আমরা সবাই বাংলাদেশী। এটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা এখান থেকে মুক্তি পাবো। দ্বিতীয়, আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যেভাবে আমার দেশের মানুষদেরকে অস্ত্র ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, ফান্ডিং করছে, আপনার সন্ত্রাসী পালছে, ওদের দেশের অনেক ইনসার্জেন্ট গ্রুপ আছে, এই গ্রুপগুলো সুযোগ দিব। যেমনটা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন আমার বাংলাদেশে যে এই যে ত্রিপুরা কিংবা 7 সিক্সের যে ইনসার্জেন্সি গ্রুপ ছিল, এই গ্রুপগুলো আমাদের বাংলাদেশে যারা ছিলেন তাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট, বাংলা গভর্নমেন্ট নির্দেশনা দিয়েছে যে ইনসার্জেন্সি গ্রুপগুলোকে ধরা আপনার দেশে রাখিয়েন না। ওরা বলেছে, কিন্তু আমরা তাদেরকে তুলে দিয়েছি। কিন্তু তখন যদি আমরা বার্গেনিং করতাম, ঠিক আছে আমার দেশের আপনার দেশের ইনসার্জেন্সি গ্রুপগুলোকে আমি আপনার দেশে প্রেরণ করছি, আপনার দেশে যে ইনসার্জেন্সি আমার দেশের গ্রুপগুলো আছে ওরা আমার দেশে করেন। আমরা যদি এই বার্গেনিং করতে পারতাম, তাহলে এই পাহাড় অনেকটাই শান্তি হয়ে যেত। আজকে আমি না বলে পারছি না, আমরা 15 লক্ষ রোহিঙ্গা পালছি। এই 15 লক্ষ রোহিঙ্গাকে তাদের দেশে পাঠানোর জন্য আমি আমেরিকার কাছে দ্বারস্থ হচ্ছি, আমি আপনার পশ্চিমা রাষ্ট্রের কাছে দ্বারস্থ হচ্ছি। কেন দ্বারস্থ? এই 15 লক্ষ রোহিঙ্গাকে আমি অস্ত্র প্রশিক্ষণ দেই, অস্ত্র প্রশিক্ষণ দিতে তুমি যদি এই লোকগুলোকে ফেরত না নাও, আমি অস্ত্র প্রশিক্ষণ দিতে বাধ্য হব। আমি কি অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তোমার দেশে পাঠাবো? আমি কি অস্ত্র প্রশিক্ষণ দিয়ে পাঠাবো? নাকি তুমি টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর। আমাকে এভাবে যেতে হবে। আমাকে তো অন্যের কাছে ভাই ভাইয়ে ঝগড়া লাগছে এখানে, আমি আরেকটা দেশকে নিয়ে আসবো, আমাকে দেখে নিয়ে আসবো, সে না আমাদের ঝগড়া গিয়ে আমাদের মাঝে ফ্র্যাকশন লাগিয়ে সে তো ফায়দা নিবে। সে যেমনটা আপনার ভারত আমাদেরকে ভাগ করে 71 নাকি আমাদেরকে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, কিন্তু মানে সাহায্য করেছে, সহায়তা করেছে। এই সহায়তাই ছিল তার বড় একটা গ্রন্থ, তার একটা ফাইল ছিল, এটা আমরা কেউ ধারণ করতে পারি নাই। কিন্তু আমরা বলছি এখন কে পাকিস্তান পন্থী, কে ইন্ডিয়ান পন্থী, এই পন্থী বাদ দিয়ে আমরা সবাই যদি বাংলাদেশ পন্থী হতে পারি, আমি মনে করি যে আমরা আপনারা হয়তো মানে যে দেশে আছেন, ফ্রান্স কিংবা যে দেশে কেন না কেন, ওই দেশের মতো করে আমাদের বাংলাদেশও এগিয়ে যাবে। আমাদের বাংলাদেশে কি নাই আপনি বলেন? বাংলাদেশ হচ্ছে, আমি মনে করি, সুন্দরী রূপবতী কন্যা, যে কন্যার দিকে সবার চোখ থাকে, সবাই তাকে চায়। আমেরিকাও বাংলাদেশ পেতে চায়, বাংলাদেশ পেতে চায়। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটা সেরকমই। বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থানটা এমন একটা জায়গায় আমরা অবস্থান করছি, আমাদেরকে সবাই পেতে চায়। এই জন্য আমি বাংলাদেশকে রূপবতী কর সাথে তুলে ধরি, সবাই পেতে চায়। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার স্বার্থ রক্ষা করে, এই যে আমার মানে সৌন্দর্য যারা উপভোগ করতে আসবেন তাদেরকে আমি কিভাবে নিব, তারা আমাকে কিভাবে ট্রিট করছে। রাইট মিস্টার এভাবে মনে করি আমি দুর্বল মনে না করে স্বাবলম্বী মনে করি, আমরা অনেক দূর আগে যেতে পারবো। আচ্ছা, আমি যে প্রশ্নটা আমার ছিল মেইনলি, সেটা হলো যে রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা নিতে পারে বলে মনে করেন? দেখেন, আজকে পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো এনজিও সংস্থা কাজ করছে, শুধু পার্বত্য চট্টগ্রামে না, সারা বাংলাদেশে এনজিও কাজ করছে। এই এনজিও গুলো কাজ কি? এই এনজিও বলে আমরা মানবাধিকারের জন্য কাজ করছি, আপনার আর্থ উন্নয়নের জন্য কাজ করছি। এই এনজিওর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কয়টা পরিবার আর্থসামাজিক
উন্নতি হয়েছে আমি আপনারা আমাকে দেখান। আহ, কয়টা কয়টা মানবাধিকার লঙ্ঘিত হয়নি, বরঞ্চ এই এনজিও সংগঠনগুলোর মাধ্যমে আমার পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমার পার্বত্য চট্টগ্রামে অশান্তি বিরাজমান, মানে অশান্তি স্থাপিত হচ্ছে, সংঘাত তৈরি হচ্ছে। তার মানে গভর্নমেন্টের উচিত এনজিও হ্যাঁ, গুলোকে মনিটরিং আমি করা। আমি আমি মনিটরিং আমি আমি আসছি আপনার কথায় আমি আসছি। তাহলে এই এনজিও গুলোকে যারা ফান্ডিং করছে, এই ফান্ডিং আমার বন্ধ করতে হবে। আজকে যারা আপনি আনু মোহাম্মদের কথা বললেন, আনু মোহাম্মদ কেন আদিবাসী হতে চায়? সে তো বাঙালি একজন, সে কেন আমাকে আদিবাসী বানাতে চান? নিশ্চয়ই কারণ আছে এখানে। এই কারণটা হচ্ছে লাগেজ ভর্তি টাকা, বস্তা ভর্তি ইউরো, বস্তা ভর্তি আমেরিকান ডলার সে পান। যার কারণে এই বস্তা ভর্তি আমেরিকান ডলারের জন্য সে নিজেকে বিকিয়ে দিয়ে সে নিজেও আদিবাসী হয়ে গেছে, এবং আমরা যারা অন্য জাতিসত্তা আছে আমাদেরকে সে জোর করে চাপিয়ে দিয়ে আদিবাসী বানাতে চান। এই যে আজকে এই এনজিও ফান্ডিং যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আদিবাসী শব্দ কেউ ব্যবহার করবে না, আর এই আপনার পার্বত্য চট্টগ্রামের সংখ্যা থাকবে না। সরকারি করণীয় কি? সরকারি করণীয় হচ্ছে, আপনি যদি একটা কাজ করেন, আপনি যে দেশে আছেন সে দেশের ফান্ডিং এ যদি, সে দেশের টাকায় যদি আপনি আমার বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছু পলিসি তৈরি করেন, নিশ্চয় ওই পলিসির মধ্যে আপনার যে স্বার্থ, যার আমার টাকা স্বার্থ আপনি থাকবে। এই পলিসিটা তৈরি করছেন, তার স্বার্থকে অক্ষুণ্ণ রেখেই আপনাকে এই পলিসি তৈরি করতে হবে। একদম একদম। এই পলিসিটা দেখে সে কিন্তু ফান্ডিং করবে। তাহলে রাইট। আমার দেশকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার দেশের গভর্নমেন্ট কেন তাহলে এক্ষেত্রে ফান্ডিং করছে না? তাহলে আমি যদি বাংলাদেশের, আজকে যদি আমি এখান টাকায় কিংবা এখান টাকায় আমি যদি আজকে কথা বলতাম, তাহলে আমার কথার ধাঁচগুলো থাকতো আমেরিকান ধাঁচের, ইন্ডিয়ান ধাঁচের কিংবা পশ্চিমা ধাঁচের। কেন আজকে বাংলাদেশ ধাঁচের কথা বলছি? কারণ আমি কারো ফান্ড নিচ্ছি না। আজকে আমাকে এরকম যারা কাজ করছে তাদেরকে বাংলাদেশি ফান্ড দিয়ে বাংলাদেশ পন্থী গড়ে তোলার জন্য আলাদা বাংলাদেশের ফান্ড থাকা দরকার। এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রবাসী আছেন, এই প্রবাসীরা বিভিন্ন জনকে সহায়তা করে থাকে। এই ধরনের যারা আপনার কাজ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। আচ্ছা, তাহলে আমি মনে করি বাংলাদেশে এই বিষয়টা নিয়ে পরে জি, পরে আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ পরে আলোচনা করব, কিন্তু এখানে আমি আরো একটু স্পষ্ট হতে চাই জনাব জাফরুল হাসান সাহেবের কাছ থেকে। সেটা হলো যে এই পার্বত্য চট্টগ্রাম এলাকাতে শান্তি ফিরিয়ে আনার জন্য, আসল শান্তি ফিরিয়ে আনার জন্য, শান্তি বাহিনীর শান্তি না, শান্তি বাহিনী তো আসলে শান্তি ফিরিয়ে যেতে চায় না। শান্তি বাহিনী একটি, আমি মনে করি একটি মানে একটি সন্ত্রাসী সন্ত্রাসী বাহিনী। সংগঠন। তো শান্তি বাহিনী আসলে অশান্তি বিরাজমান রাখতে চায়, অর্থাৎ কন্টিনিউ রাখতে চায়। অশান্তি যদি কন্টিনিউ রাখতে পারে তাহলে তাদের স্বার্থ উদ্ধার হয় বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে জাফরুল ভাই, রাষ্ট্র কোন ধরনের উদ্যোগ নিতে, কারণ এটা আমাদের এখন খুব প্রয়োজন, কারণ 2024-এর বর্ষা বিপ্লবের পরে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের যে প্রশ্ন, যে পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি, এই স্বপ্নের মধ্যে পার্বত্য চট্টগ্রামকে তৈরি করতে হলে, পার্বত্য চট্টগ্রামকে অ্যাকচুয়ালি বাংলাদেশপন্থী, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি হিসেবে পার্বত্য চট্টগ্রামকে আরো সামনে অগ্রসর করতে হলে রাষ্ট্র কোন ধরনের ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এটাই কোশ্চেন, আসলে এটাই বিস্ফোরা, এটাই দ্বন্দ্ব, এটাতে এখান থেকেই বা যত ধরনের ষড়যন্ত্রের তৈরি হয়। এটা নিয়ে ছয় ভাই যেই কথাগুলো বলছিলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। বিশেষ করে এই বর্ষা বিপ্লবের পর থেকেই আমরা এটাতে এমন ভাবে সম্পৃক্ত হয়েছি, আমাদের অনেক অনুরোধ শীর্ষ পর্যায়ে আমরা পাঠিয়েছি, মেল করেছি, কথা বলেছি নিরাপত্তা বাহিনীর পার্বত্য অঞ্চলের, ইভেন আমাদের দেশেরও শীর্ষ পর্যায়ে আমরা বিভিন্ন রকম আশাব্যঞ্জক প্রেজেন্টেশন করেছি আমাদের পার্বত্য অঞ্চলের। ইভেন যে থয় ভাই যে সম্প্রীতি, পার্বত্য সম্প্রীতি জোটে আছে সদস্য সচিব হয়ে, সেই সম্প্রীতি জোটার তৈরি হয়েছে বা সংগঠিত হয়েছে বা হচ্ছে এই নিরিখে। আমি আপনাকে একটা সূত্র, আমার বুঝ হওয়ার পর থেকে আমি পার্বত্য অঞ্চলে আমি
অনেক নিয়ে আমি রিসার্চ করছি, সবার কাজ, মানে বিহাইন্ড দ্য, আমি অনেক কিছু বের করতে দিই। ওখানে একটা সূত্র যদি সলিউশন করতে পারেন, পার্বত্য অঞ্চল হয়ে যাবে। ওই সূত্র নিরিখেই আপনাকে স্টেপ নিতে হবে। সেটা কি? পার্বত্য অঞ্চলে অভিবাসনের পরে, জিয়াউর সাহেবের অভিবাসন সিস্টেম বা মেথডটার, সেটেলার শব্দটাকে ন্যারেটিভ হিসেবে বাঙালি বহির্ভূত হিসেবে, বিশেষ করে সম্প্রদায়, চাকমা সম্প্রদায় সেটেলারদের বিরুদ্ধে অনেক কিছু মতামত বলেন বা মতবাদ বলেন, প্রপাগান্ডা, এবং পাশাপাশি তারাই আবার আরেক শব্দ সৃষ্টি করেছে যেটা 2007-এর পরে মানে ওইটা প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে আদিবাসী। প্রথমে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে তাদেরকে স্বীকার করে, অ্যাকচুয়ালি ট্রিবাল হিসেবে আমরা জানতাম এতদিন। ট্রিবালের বাংলাটা আসলে কি? ট্রাইবাল, ইয়েস। এটা উপজাতি হিসেবে আছে, উপজাতি হিসেবে। এখন তারা 2007 থেকে আদিবাসী প্রথাটাকে তারা যখন আদিবাসীকে যখন তারা রিপ্রেজেন্ট করছিল, ওইটাকে বিভিন্ন ভাবে তারা ডেকোরেট, বিশেষ করে আপনি যে একজনের নাম বললেন, আনু মোহাম্মদ সাহেবদের মতো বাম কিছু ঘরোয়া কিছু নেতৃত্ব দিচ্ছে এর পিছনে। তাদের মেইন কাজই হচ্ছে আদিবাসী প্রকল্পটাকে এখন বাস্তবায়ন করা। সেটা হচ্ছে প্রধান সম্পৃক্ততা হচ্ছে একটা সম্প্রদায় শুধু, পাশাপাশি অন্যান্য সম্প্রদায়গুলো আছে। চাকমা সম্প্রদায়কে ভারতের রিলেটেড প্লাস বাংলাদেশের কিছু ষড়যন্ত্র, আমাদের দেশীয় ষড়যন্ত্র কিছু পন্থী হতে, সেটা ইভেন আওয়ামী লীগের কিছু ষড়যন্ত্রকারীও হতে পারে, তাদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওই পক্ষকে দেশীয় মনোভাবের বিপক্ষে তুলে তারা হাইলাইট করতে চায়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সংবিধান সংস্কারে আমাদের পার্বত্য অঞ্চলের এই সংস্কারটা এটা আমি সেই থেকে আমি জোরালো মানে সমালোচনা করে আসছি বা অনুরোধ করে আসছি সব, যে আমাদের সেটেলার, আমাদের পাহাড়ে কোনো সেটেলার নাই, এর দেশ, আমাদের জায়গা, এটা আমার স্বাধীন সার্বভৌমত্ব জায়গা, এখানে কোনো সেটেলার শব্দ উচ্চারণ করতে পারবে না, এটা সংবিধানে উপস্থিত থাকতে হবে। এটা রাষ্ট্রদ্রোহী কাজ হবে যদি সেটেলার নামে কোনো বাঙালি বা যে কোনো অবাঙালি করা হয়, বিভক্ত করা এক হয়, প্রকার, হ্যাঁ, একার অভিব্যক্তি যদি করা হয়, কাউকে যদি নির্ধারণ করা হয়, সেটা হবে একমাত্র বাংলাদেশ। আর আমরা আদিবাসী শব্দটাকে আমরা সমাজে প্রচলন, মুখে আনা এই শব্দ চয়নগুলো, এটা সংবিধানে সেটেলার আর আদিবাসীকে নিষিদ্ধ করতে হবে। প্রথম কথা, সংবিধানে যখন কিছুক্ষণ আগে যেই ভাই বললেন যে প্রত্যেকটা জাতিকে বিশ্বাস করতে হবে, মনের ভিতরে সীসা ঢালা প্রাচীরের মতো যে ভিত্তিপ্রস্তর মজবুত রাখতে হবে, যে আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশ। এটা আমি হবে না, এটা আমি, আপনি বা ভাই হয়তো চান, কিন্তু আমাদের অনেক ভাই তাদের পেটকে কিনে ফেলে, 100 টাকা দিয়ে কিনে ফেলে, 1000 টাকা দিয়ে কিনে ফেলে। তো তাদেরকে বাঁচানোর সংবিধানে লিখিত একটা প্রস্তর খণ্ডিত লিখিত একটা ভাষা হবে, বাংলাদেশে কোনো সেটেলার নাই, বাংলাদেশে কোনো আদিবাসী নাই, এই দুটি শব্দচয়নকে নিষিদ্ধ করা হলো। যদি কেউ এই শব্দচয়ন নিয়ে কেউ ষড়যন্ত্র বা কোনো প্রপাগান্ডা চালায়, সে রাষ্ট্রদ্রোহী যে কোনো ষড়যন্ত্র হিসেবে নির্ধারণ হবে। এই জিনিস। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের অঞ্চলে 14টা জাতি থাকে, আমরা সবাই বাংলাদেশী, কিন্তু জাতিসত্তায় বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা, কেউ
ত্রিপুরা, কেউ তঞ্চঙ্গ্যা, খিয়াং, কেউ পাংখুয়া, কেউ শাক, কেউ গারো, মানে এনি কাইন্ড অফ আমরা এথনিক ইয়েতে যাব, সেগমেন্টে যাব, সেটা হচ্ছে দেশ হিসেবে এই জিনিসগুলোতে থাকবো। এই জিনিসটা যদি আপনি, এই দুইটা জিনিস যদি আপনি Establish করা যেতে পারে। সুন্দরভাবে এস্টাবলিশ করতে পারেন, বাংলাদেশে এই সমস্যা থাকবে না। এটার পাশাপাশি এখন আমাদের পার্বত্য চট্টগ্রামে যে ভূমি ব্যবস্থাপনা আছে, এই ভূমি ব্যবস্থাপনা কিন্তু আপনার মেইনল্যান্ডের ভূমি ব্যবস্থাপনার সাথে কিন্তু মিল নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আমার এই পার্বত্য চট্টগ্রামে যেহেতু ভূমি ব্যবস্থাপনা মেইনল্যান্ডের সাথে সেম না, সেক্ষেত্রে আমার এই পার্বত্য চট্টগ্রামে যেই সকল নাগরিক ভূমিহীন, তাদেরকে এটা বাঙালি বলেন কিংবা অন্যান্য জাতিসত্তা বলেন, সকল জাতিসত্তার মাঝে যদি সুষম বন্টনের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আপনার এটা মানে ওই যে জাফর ভাইয়ের যে জি, ওই পয়েন্ট, জি আমি পয়েন্ট, ওটার সাথে আমি যোগ করলাম আর কি। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা মানে জরুরি এবং বিশেষ। জি জাফর ভাই, আর আপনার আর কোনো পয়েন্টস আছে? হ্যাঁ রাজা ভাইয়া, আমি আরেকটা জিনিস যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিরাপত্তা জনিত যেই ইয়েগুলো, ইনিশিয়েটিভ গুলো নিরাপত্তা কর্মীরা, সংগঠনগুলো নিচ্ছেন, এটা আমার মনে হয় না সুন্দরভাবে তারা নিচ্ছেন। কারণ আমি আন্ডারগ্রাউন্ডে অনেক সাথে আমি কথা বলছি, দীর্ঘদিন থেকেই কথা বলে যাচ্ছি। দেখেন, আমি একটু সরাসরি বলি, মানে আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, মানে আমরা যেটা মনে করছি, সাম্প্রতিক এই ঘটনার পিছনে সব থেকে বড় ইন্ধন দাতা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যারা ভারতপন্থী সেনাবাহিনীর কর্মকর্তারা যারা আছেন, তারা হচ্ছে এই জায়গাটাকে ইন্ধন দিচ্ছেন। এবং খুব কিছুদিনের মধ্যে, হয়তো সাম্প্রতিক সময়ে, মানে অল্প কিছুদিনের মধ্যে, এই সেনাবাহিনীর মধ্যে যারা পূর্ববর্তী স্বৈর শাসক খুনি শেখ হাসিনার দাবেদারি করেছিল, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যে বিচার হচ্ছে, এখানে তাদের বিরুদ্ধে রায় আসবে। এবং এই রায়টা যাতে ঠিকঠাক মতো না আসতে পারে, যে কারণের জন্য তারা এই অস্থিরতা সৃষ্টির একটা চেষ্টা চালাচ্ছে। তা না হলে ধর্ষণ ঘটনা ঘটেই নাই, তাদের একটা রচনা লিখে এখানে একটা অশান্তি, এবং ধর্ষণ ঘটনা ঘটে নাই কিন্তু আপনার উচ্চারিত হচ্ছে স্লোগান যে ইন্ডিয়া যতদিন পর্যন্ত এই এলাকাকে ইন্ডিয়ার মধ্যে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এখানে সেনাবাহিনী থাকতে পারবে না। হ্যাঁ, মানে আপনি দেখবেন ওই যে, এবং এখানে ইয়াংদের মধ্যে, বিশেষ করে চাকমা ইয়াংদের মধ্যে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে যে এ ধরনের বাংলাদেশের মধ্যে যদি পার্বত্য চট্টগ্রাম থাকে, তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে থাকবে, এ ধরনের ধর্ষণ, হত্যা, নির্যাতন এভাবে চলতে থাকবে। এটা করেই যাচ্ছে, দীর্ঘদিন থেকে করে যাচ্ছে। এখন বেশি সুযোগ পেয়েছে, কারণ এখন তো আসলে দেশের একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা আমরা পেয়েছি সেটা তো রাজনৈতিক নয়, যার জন্য এখন বেশি সুযোগ পাচ্ছে। আপনি লাস্ট 1 ইয়ার যদি আপনি দেখেন, আমাদের খাগড়াছড়ি জেলায় 3বার এই সমস্যা 3বার হয়েছে, 3বার জি জি জি, একই সমস্যা আপনি যেটা দেখেছেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি, আমার ভেরি ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে সেনাবাহিনী, আমি যদি একেবারে সুন্দর করে আপনার মতো করে এখন যদি ওপেনলি বলি, মানে খোলা বইয়ের মতো যদি বলি, সেনাবাহিনীর কার্যক্রম আসলে জনসংহতি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা সন্তু লারমার প্রধান যে সংগঠন, ওইটা প্রতিনিধিত্ব করে আসছিল শান্তি চুক্তি আগ পর্যন্ত। এবং কি শান্তি চুক্তি বলেন, পার্বত্য অঞ্চলের যে শান্তি চুক্তি, এটা তো আসলে শান্তি না, এটা অশান্তি চুক্তি হয়েছে 1997 সালে, যেটা শেখ হাসিনা, জি জি জি, যেটা শেখ হাসিনা যেটা করে গিয়েছেন, এটা কমপ্লিটলি একটা সংগঠন, একটা অস্ত্রধারী সাথে করেছে, সেটা হচ্ছে জেএসএস এর সাথে। জেএসএস এর সেই সন্তু লারমা 1998 শান্তি চুক্তির 1 বছর পরেই ইউপিডিএফ এর তৈরি হয়। এবং কি সমাজে আমাদের পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা মানুষের মানে হৃদয়ে তারা মানে একটা কি বলবো, একটা বিষাক্ত কিছু আসি তারা লালন করছে, সেটা হচ্ছে এই ইউপিডিএফ তৈরি করেছিল সেনাবাহিনী। এটা সেনাবাহিনী স্বীকার করছে না, নিরাপত্তা সংগঠনগুলো স্বীকার করছে না, কিন্তু এটা সাংবাদিক সমাজ বলেন, সুশীল সমাজ বলেন, বা জনসাধারণের আদালত বলেন, সবাই তারা ওটাই সবাই জানে। ইভেন যে
পন্থী যারা বড় বড় নেতা তারাও এটা স্বীকার করছে, তারাও বলছে যে এটা সেনাবাহিনীর একটা চাল ছিল, সেনাবাহিনীর একটা আদি চাল বা একটা সেনাবাহিনীর একটা বলবো একটা সিস্টেম, মানে শাসন ব্যবস্থার একটা সিস্টেম বা ব্যবস্থার জন্য একটা সিস্টেম আবির্ভাব এটা হতে পারে। সমগ্র পৃথিবীতে এটা আছে যে একটা সশস্ত্র একটা অত্যাচারকে দুর্বল করার জন্য আরেকটা সংগঠন তাদের ভিতর থেকে কেড়ে এনে তৈরি করা। ও ইটস ফাইন, নিলাম ইউপিডিএফ হলো। ইউপিডিএফ পরে কি হলো, 1998 সালে ইউপিডিএফ তৈরি হওয়ার পরে এখন পার্বত্য অঞ্চলে ইউপিডিএফ এবং জেএসএফ ভিতরে কোন্দল ছড়াচ্ছে। তারা নিজেরা বিভিন্ন শক্তি পরীক্ষা, লুণ্ঠন বা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরির একটা, মানে নিজেদের মধ্যে গ্রুপিং করে দেওয়ার ফলে অস্থিরতা তৈরি, তারা উঠে একজন দেখা যায় চাঁদা কম পায়, একজন চাঁদা বেশি পায়। আবার দেখা যায় আগে যেই একটাই জেএসএস ছিল, পরে সংগঠন দুই পরে ইউপিডিএফ হয়ে যাওয়ার পর তখন চাঁদার পরিমাণ দুই দিকে যায়। একটা ব্যবসায়ী ঠিকাদারি বা যদি আপনারা গাড়ি করে কিছু কলা নিয়ে বিক্রি করেন, কিছু লাউ নিয়ে বিক্রি করেন, আপনি জেএসএস পন্থী তাদেরকেও দিতে হয় চাঁদা, দিতে হয় চাঁদা। আচ্ছা, 1998 থেকে যখন ইউপিডিএফ এর কার্যক্রম শুরু হয়, ভারত থেকে বা পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে তারা প্রচুর রসদ, অস্ত্র, এটা সে ইকোনমিক্যাল সাপোর্ট পেয়ে ফান্ড, তারা কি হয়েছে অনেক শক্তিশালী অর্জন করেছে। ইউপিডিএফ কে আর নাকি কন্ট্রোল করতে পারছিল না, এটা একেবারে বিভিন্ন আর্টিকেলে সেটা লিখিত আছে। তারা কন্ট্রোল করতে পারছিল না। 2007 সালে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে জেএসএস থেকে একটা, ওইটাকে বলে সংস্কারপন্থী, 2007 সালে সেটা ডিভাইড হয়ে মানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে আরেকটা সেগমেন্ট বের হয়ে যায়, সেটা আরো ভয়ঙ্কর হয়, সংস্কারপন্থী থাকে, জেএসএস সংস্কারপন্থী, সেটা 2007 সালে 2007 সালে সেটা। আমরা জাফর ভাই এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব আজকের বর্তমানে, আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। তো আচ্ছা, এখন বর্তমান পরিস্থিতিটা আমি খুব সংক্ষেপে নিয়ে আসি। সেটা হচ্ছে, বর্তমান পরিস্থিতি হচ্ছে সেনাবাহিনী একটা বিস্ফোরাকে, সেনাবাহিনী যদি সার্জারি করে, সেই বিস্ফোরা বলেন বা বীজ বলেন, শরীর থেকে যদি সার্জারি করে বের করে ফেলতো, তাহলে আর অন্য কোথাও সেটা ভাইরাস রূপে বলে বা আমাদের রক্তের অনুপরমাণু দিয়ে সেটা রক্তকণিকা দিয়ে, আপনি কি বোঝাতে চেয়েছেন দর্শক মন্ডলী সবাই বুঝছে, আমি বুঝছি, অন্তত সবাই নিশ্চয়ই বুঝতে পারছে। তো সেটাই প্রয়োজন ছিল সার সংক্ষেপে, সেটাই আমাদের যদি ভিতরে আমরা এগুলো দিয়ে সেটা করে, যদি আমাদের নিরাপত্তা কর্মী বলেন, সুশীল সমাজ বলেন, বিভিন্ন এই সেই নটাঙ্গী যেই সম্প্রদায়গুলো আছে, তারা যদি এই জিনিস না করে, যদি বিস্ফোরণটাকে সার্জারি করে তোলে, তো যদি একটা থেকে আরেকটা বীজ, একটা থেকে আরেকটা বীজ, অনেক ধন্যবাদ জাফর ভাই। আবার তাহলে হয়ে যেত। আমরা প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠানের। মাহবুব ভাই, আপনি জানেন পার্বত্য চট্টগ্রামের এই সমস্যার শিকড় কিন্তু অনেক দূর পর্যন্ত গ্রথিত হয়ে গেছে, মানে এটা এখন প্রাথমিক অবস্থায় নাই, এখন কিন্তু শেষ পর্যায়ে একদম শিকড় অনেক দূর পর্যন্ত ঢুকে গেছে। তো এখানে ভূমি ব্যবস্থাপনা, তারপরে জাতিগত বৈষম্য, নিরাপত্তা ও রাজনৈতিক যে অভিলাষ এবং অবিশ্বাস, কারোর অভিলাষ এবং কারোর অবিশ্বাস, এই সব কিছু মিলে আর কি আপনার এই পাহাড়ে কিভাবে শান্তি ফেরানো যায়। এবং আমি একই কথা জাফরুল ভাই এবং মিস্টার থয়মিং চিংমং ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি মনে করেন যে সরকারের, খুব সংক্ষেপে আর কি, সরকারের কোন ধরনের ব্যবস্থা নিলে আপনার এখানে আসবে? আমি তো শুনছিলাম ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং এবং জাফরুলের কথা, অত্যন্ত সম্মতিভাবে শুনছিলাম, অসাধারণ বিশ্লেষণ। এবং আমি মনে করি যে এদের এত ডিপ পড়াশোনা অবশ্যই পাহাড়ি জনগোষ্ঠীর জন্য একটা, আমি মনে করবো যে এক ধরনের আশার বাণী আমরা শুনছি, যে অ্যাটলিস্ট এদের মধ্যে এক ধরনের মানে জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ ঘটেছে, সেটা অত্যন্ত, আমি মনে করবো যে আশার কথা।
তো আমি জাস্ট দুটি কথা বলে শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে মানে 1997-এ 2রা ডিসেম্বর যে চুক্তিটা হয়েছিল, শান্তি চুক্তি, এটা কিন্তু আসলে ওই সময় মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোন পলিটিক্যাল দল এটাকে অ্যাকসেপ্ট করে নাই। যে এটা একটা এক ধরনের ষড়যন্ত্র, অর্থাৎ ভারতীয় ইন্ধনেই শেখ হাসিনা এই এটা এই চুক্তিটা করেছে, জি। করেছিল। এবং 1998 সালের 9 জুন বেগম জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট যখন লং মার্চ করলো, সেই লং মার্চের মূল কথা কি ছিল? যে তারা ক্ষমতায় গেলে এই মানে অসম চুক্তিটা, এই ধরনের ষড়যন্ত্র চুক্তিটা তা বাতিল করবে। জি, কিন্তু করে নানাবিধ নাই, কারণ রাজা ভাই, এবং বাতিল সর্বশেষ করে নাই। পরশুদিন একটা দেখতেছিলাম, মেজর জেনারেল ইব্রাহিমের একটা কথা শুনছিলাম, যে তারা 7-এর দিকে এসে বা 6-এর দিকে এসে খুব তড়িঘড়ি করে একটা কিছু করার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যে তো 1 ইলেভেন চলে আসলো, আর তো করা হলো না। আমি মনে করি বেগম খালেদার নেতৃত্বে 1998 সালের 9 জুন যেই লং মার্চ হয়েছিল, যেই চিন্তা নিয়ে, যে বক্তব্য নিয়ে, সেটা যদি বাস্তবায়ন করা যায়, অর্থাৎ 97 সালের অশান্তি চুক্তি, যেটাকে আমি বলবো অশান্তি চুক্তি, এই চুক্তি বাতিল করার মধ্য দিয়ে যদি নতুন করে যদি আপনার বাংলাদেশিদের চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর যে ডেপ্লয় যেখানে হয়েছে, যেগুলো হাসিনা প্রত্যাহার করেছে, সেগুলো আবার রিডেপ্লয় করা, এবং সেখানে আপনি দেখবেন সেনাবাহিনী শুধুমাত্র কিন্তু শান্তি প্রতিষ্ঠানে যায় নাই, সেখানে কিন্তু পাহাড়িদেরকে কিন্তু তারা নানা প্রকার সহায়তা করে, নানা রকম সহায়তা তারা করছে সেখানে, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, নানা রকম চিকিৎসা ব্যবস্থা দিয়ে, এবং দুর্যোগে তারা মানে দুর্যোগ যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী কিন্তু কাজ করছে, তাই না? যে কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে আপনার আহ সাহায্য সংস্থাগুলো সেখানে, অর্থাৎ এনজিও সংস্থা যে আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার, এবং তাদেরকে মনিটর করা দরকার, এবং যারাই মানে আপনার বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলবে, মানে কি বলে, ইনস্ট্যান্টলি তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে তাদের কার্যক্রম ওখানে বাতিল করতে হবে। এটা যদি করা যায় রাজা ভাই, আমি মনে করি যে আহ পাহাড় এবং সমতল এক হয়ে যাবে, আমরা এক জাতিগোষ্ঠী হিসেবে সেখানে বসবাস করতে পারবো। আমাদের দিকে পার্শ্ববর্তী রাষ্ট্র এরকম রাঙা চোখ দিয়ে তাকাতে পারবে না, বরঞ্চ তারাই তাদের বিরুদ্ধে আপনার বক্তব্য রাখবে। আমাদের আর যেতে হবে না, যারা পাহাড়ে থাকে তারাই মানে ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা সুন্দর পাহাড়ি ব্যবস্থা তারা সেখানে কায়েম করতে পারবে বলে। অনেক অনেক ধন্যবাদ। তো আমি আমার মতে যেটা এখানকার প্রধান সমস্যা এই পার্বত্য চট্টগ্রাম এলাকার, সেটা হলো ভূমি ব্যবস্থাপনা। এই ভূমি ব্যবস্থাপনা একটা বিশাল একটা সমস্যা বলে আমি মনে করি, একদম প্রথম এবং প্রধান সমস্যা। কারণ যখন এই যে বাঙালিদেরকে যখন ওখানে মানে করা হলো, অভিবাসন দেওয়া হলো, তখন কিন্তু তাদেরকে একটা ভূমি নির্ধারণ করে দেওয়া হয়েছিল, প্রত্যেকের কতজন 2.5 বিঘা না 5 বিঘা এরকম ধরনের একটা। আচ্ছা, অভিবাসন শব্দটা আমার এইটা একটা মনে হয় একটা ষড়যন্ত্র। অভিবাসন আমার মানে নিজের রাষ্ট্রে এই শব্দটা যায় না রাজা ভাই। চায় না, যাই হোক। তো এখন যেভাবে হোক, যে কারণের জন্য তখন কিন্তু তাদেরকে একটা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই বরাদ্দ দেওয়ার ফলে পার্বত্য চট্টগ্রামে যে ভূমি ব্যবস্থাপনা বর্তমানে রয়েছে, সেটা হলো এক একটা জাতিগোষ্ঠীর আন্ডারে, যে যেখান থেকে পারে তার নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী মানে ইউজ করে। এখানে কিন্তু স্পেসিফিক কারোর উপরে যে এত একর অমুক জনগোষ্ঠীর, অত একর অমুক জনগোষ্ঠী, এই ধরনের কোনো ব্যবস্থাপনা কিন্তু ওখানে নাই। এবং এখানে কোনো ধরনের ব্যবস্থা যে তুমি কতটুকু নিতে পারবা, কতটুকু খেতে পারবা নয়, দিগন্ত পড়ে রয়েছে, যে যতটুকু পারে দখল করে নিতে পারে, যার যতটুকু প্রয়োজন সে করতে পারে। এটা একটা একটা দেশের মধ্যে দুই ধরনের ব্যবস্থাপনা, এটা সব থেকে একটা জটিল একটা ব্যাপার। মানে সুষম বন্টন দরকার। বাংলাদেশ, সো এটা একটা মেজর ব্যাপার আমি মনে করি। আমি জানি না আপনারা কি মনে করেন। নাম্বার 2 হচ্ছে, এই এলাকাতে যদি ডেভেলপমেন্ট কর্মসূচি নেওয়া হয়, যে বন ধ্বংস করে না, বন ধ্বংসের বাইরেও এখানে কিন্তু প্রচুর সমতল ভূমি আছে। পাশাপাশি সমতল ভূমির বাইরে কিছু নেড়া পাহাড় আছে। নেড়া পাহাড় বলতে যেখানে কোনো বন জঙ্গল নাই, কোনো ধরনের কোনো মানে যেটাকে ধ্বংস না করে পাহাড়টাকেও কিন্তু ডেভেলপমেন্ট করা যায়। সুতরাং পুরো পার্বত্য চট্টগ্রামটাকে যদি উন্নয়নের আন্ডারে যদি নিয়ে আসা যায়, তখন কিন্তু আর গোপন কোনো জায়গা এখানে রাখা যাবে না। রাইট। অর্থাৎ কোনো গোপন জায়গা যদি না থাকে, তাহলে ষড়যন্ত্রের কোনো মানে প্রভাব আশা করি পড়বে। এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত অভিমত। এখন আমি ইঞ্জিনিয়ার আচ্ছা, আগে যেটা আছে ভাই, সেখানে ড্রোন, এখন তো আধুনিক সিস্টেম ড্রোন ব্যবহার করে সমস্ত গোপন সমস্যাগুলি বের করা সম্ভব রাজা ভাই। আচ্ছা, হ্যাঁ, রাইট, সেটা তো অবশ্যই মানে মানে এর ব্যাপারে, বিশেষ করে নিরাপত্তার ব্যাপারে আমি থয়চিং মংশাক আপনার কাছে শেষ যে জিনিসটা জানতে চাই। আপনারা যে সিআইএসটি সম্প্রীতি জোট গঠন করেছেন, আসলে এই সিআইএসটি সম্প্রীতি জোট সম্পর্কে একটু বলবেন, তাদের কার্যক্রম কি, এবং আপনারা আসলে মানে কি চান?
হ্যাঁ, মানে আপনারা কোন ধরনের কার্যক্রম নিয়ে সামনে আগাতে চান এবং এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, এর ইতিপূর্বে এ ধরনের কোনো কার্যক্রম ছিল কিনা, পাশাপাশি আপনারা কোন ধরনের স্বপ্ন দেখেন এই জোটটাকে নিয়ে একটু কাইন্ডলি বলবেন। আমার মনে হয় এটাই আপনার কাছে শেষ প্রশ্ন আর কি। আমরা প্রথমে আসলে সিএসটি সম্প্রীতি জোটের বিষয়ে আমরা একটা চিন্তা করি নাই। আমরা প্রথমে চিন্তা করেছিলাম কি যে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা কি। সমস্যা খুঁজতে গিয়ে আমরা দেখলাম এখানে জাতিগত একটা ক্ল্যাশ আছে, যেমন সমতলে হিন্দু হিন্দু ভার্সেস মুসলিম যে একটা ক্ল্যাশ আছে সমতলে। আমার পার্বত্য চট্টগ্রামে ক্ল্যাশটা হচ্ছে বাঙালি ভার্সেস অবাঙালি। এটা নতুন শব্দ বললাম আর কি আমি। এটা আগে ছিল হচ্ছে সেটেলার ভার্সেস। সমতলে কিন্তু হিন্দু মুসলিম আসলে কোনো ক্লাস নাই, কারণ না, হচ্ছে হিন্দুদের মানে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যে ক্লেশের কথা, মানে হ্যাঁ, অবিশ্বাসের যে মনস্তাত্ত্বিক। ক্লেশটা, এই কথা বলছি। মানে মানে সরাসরি যে দাঙ্গা জাস্ট হাঙ্গামা ফর হয় এটা এক্সাম্পল, বলছি। হ্যাঁ, তো আমার পার্বত্য চট্টগ্রামে যে আপনার সেটেলার ভার্সেস উপজাতি, আহ উপজাতি ভার্সেস উপজাতি, আদিবাসী, এই বিভাজনকে কেন্দ্র করে আপনার জেএসএস, ইউপিডিএফ কিংবা সংস্কার কিংবা গণতান্ত্রিক এরা রাজনীতি করে হচ্ছে অবাঙালি কেন্দ্রিক রাজনীতি। আর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কিংবা পিসিএনসিপি আছে, আপনার ওই যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, মানে এই যে এগুলো হচ্ছে বাঙালি কেন্দ্রিক রাজনীতি করে। এখন আমার এই পার্বত্য চট্টগ্রামে যে আসলে বাঙালি আছে এবং অনেকগুলো যে 13টা জাতি আছে, এই 13টা জাতিকে নিয়ে আসলে ঐক্যবদ্ধ করে যে কাজ করবে, বাংলাদেশ পন্থী যে কাজ করবে, এরকম কোন সংগঠন আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমাকে অনেকেই যে আপনার প্রস্তাবনা দিয়েছে আপনি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে চলে আসেন। আমি প্রশ্ন করেছিলাম এটা যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ স্টাবলিশড হয়েছে পার্বত্য চট্টগ্রাম বাঙালি নাগরিক পরিষদ নামে। বাঙালি নাগরিক পরিষদ হয়তো পরবর্তীতে এটা বাঙালি শব্দটা এটা ওরা এখান থেকে সরিয়ে ফেলেছে, কিন্তু জন্ম হয়েছে কিন্তু বাঙালি কেন্দ্রিক। আর জেএসএস জন্ম হয়েছে অবাঙালি কেন্দ্রিক। তা এই যে বাঙালি অবাঙালি যে অবিশ্বাসের একটা জায়গা, এই জায়গা থেকে আসলে আহ উত্তরণের জন্য আমরা প্রথমে ভেবেছিলাম আমরা একটা ওদের আদলে একটা পার্টি তৈরি করি, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম না, এটা আসলে অনেক ফান্ডিং এর বিষয় আছে, অনেক মেকানিজমের বিষয় আছে, এবং আমরা যে স্বপ্ন দেখছি এটা আসলে হয়তো আমাদেরকে নতুন একটা ষড়যন্ত্রের মতো ব্যবহার করবে। এই জন্য এখান থেকে সরে এসে আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সকল জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠীগুলোকে নিয়ে আমরা একটা সম্প্রীতি তৈরি করার জন্য এর নামটা দিয়েছি পার্বত্য চট্টগ্রাম সিএসটি সম্প্রীতি জোট। এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য, যে এই বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে অবিচ্ছিন্ন রাখা, এবং এই পার্বত্য চট্টগ্রামের মানুষের সাথে যে একটা মেইনল্যান্ডের মানুষের সাথে যে একটা অবিশ্বাসের যে ভ্রাতৃত্বের যে ঘাটতি তৈরি হয়েছে, এই ঘাটতি থেকে দূর করাই হচ্ছে আমাদের লক্ষ্য। অনেক ধন্যবাদ, এবং আপনারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমার আহ্বানে এই সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে খুব শীঘ্রই আমরা আরেকটি সংলাপের আয়োজন করব, হয়তোবা স্পেসিফিক বিষয় নিয়ে আমরা সেখানে কথা বলবো, বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা এবং অন্য সাংস্কৃতিক এবং আপনার স্থানীয় সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা নিয়ে আবার আরেকটা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করব। সেখানে হয়তো আরো অনেক সিনিয়র লোকজনকে ইনভাইট করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবং দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা খুব স্থির এবং ধীরভাবে আমাদের আলোচনা শুনেছেন, আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। সব থেকে বড় কথা হলো যে সমস্যাটা সম্পর্কে আসলে আমাদের জানা, ইতিহাস জানা, এবং সমস্যাগুলোর মধ্য থেকে মূল সমস্যাগুলোকে সামনে নিয়ে আসা। সব থেকে বড় বিষয় হলো এটা পাহাড়িদের সমস্যা কিংবা এটা পার্বত্য চট্টগ্রামের সমস্যা না, এটা সারা বাংলাদেশের সমস্যা। সুতরাং একজন বাংলাদেশী হিসেবে এখানে একটু কারেকশন করি। আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের যে সকল জাতিসত্তা রয়েছেন, আমি প্রত্যেকে পাহাড়ি মনে করি। আমি এখানে পাহাড়ি বা বাঙালি এই বিভাজন আমি যেটা চাই। আমিও ঠিক একই। আমি এই জন্য বললাম যে এটা শুধু পাহাড়ের সমস্যা না, এটা শুধু পাহাড়িদের সমস্যা না, এটা সমগ্র বাংলাদেশের সমস্যা। কারণ
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। সুতরাং পার্বত্য চট্টগ্রামকে আমাদেরকে জানতে হবে, বাংলাদেশকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে পাশাপাশি প্রত্যেকটা নাগরিকের এই বিষয়টাই কনসার্ন হতে হবে যে পার্বত্য চট্টগ্রাম এবং এই এলাকাতে কোনোভাবে অশান্তি যাতে বিরাজ না করে এবং এটা যাতে শান্তিপূর্ণ একটি সহাবস্থান এবং শান্তিপূর্ণ বাংলাদেশের একটি সার্বভৌম অংশ হিসাবে টিকে থাকে। আমি দর্শক মণ্ডলীকে এই বিষয়ে আরও সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে যারা কাজ করছে তাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে আবার নতুন কোনো অনুষ্ঠান এবং নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।